আজকের এই সাবজেক্টটার বিষয়টা কি, সাবজেক্টটা কি, প্রসঙ্গটা কি নিয়ে কথা বলবো? সার কথা বললে, সংক্ষেপে বললে, প্রথম আলো দিনকে দিন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে বজায় রাখার পক্ষে একটা ইডিওলজিক্যাল প্রতিষ্ঠান, তার পক্ষে একটা বয়ান তৈরির প্রতিষ্ঠান হিসেবে খাড়া হতে চাচ্ছে। এটা বহুদিনের তার চেষ্টা। ইদানিং যেই প্রবলেমে তার পড়ছে, এতদিন যেই উইকনেসটা আড়ালে রেখে দিয়ে চলতে পারতেছিল, এখন আর পারতেছে না। যেমন ব্রিক্স কি ধরনের সংগঠন? ব্রিক্স কি ধরনের সংগঠন? এতদিন তারা শিখে আসছে, আচ্ছা এগুলো জোট সংগঠন মানেই জোট। জোটের বাইরে কোনো সংগঠনের ধারণা, বিভিন্ন রাষ্ট্র যার সদস্য সেই ধরনের বিষয়গুলোর ধারণা তারা জোট 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 এটা দলবদ্ধতা এই হিসেবে দেখে আসছে। সেই যুক্তিতে ব্রিক্সকেও একটা জোট বলে মনে করে তারা। ঠিক যেমন সার্ক একটা জোট, বিমস্টেক থাইল্যান্ডকে কেন্দ্র করে যেটা তৈরি হয়েছে, পাকিস্তানকে বাদ দেবে এই উচিলায় বিমস্টেকও একটা জোট, আসিয়ানও একটা জোট। অর্থনৈতিক জোট, বড় জোটের মধ্যে আবার ডিভিশন আনে। এটা কি অর্থনৈতিক জোট না রাজনৈতিক জোট? সেগুলো একটা ডিভিশন বড় জোট আনতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো জোট। জোট ধারণার বাইরে তারা বেরোতে পারে নাই। সবকিছুকেই তাহলে জোট দিয়ে ব্যাখ্যা করা যায়? এই প্রশ্নটা উত্তর দিয়ে, এটা হচ্ছে সাবজেক্ট বলতে গেলে। তাহলে জাতিসংঘ কি? রাষ্ট্রগুলো জোট? এটা বলাটা কি ঠিক হবে? খুব ক্রুশিয়াল প্রশ্ন। জাতিসংঘ কি রাষ্ট্রগুলার জোট, অথবা আইএমএফ কি রাষ্ট্রগুলার অর্থনৈতিক জোট? ওয়ার্ল্ড ব্যাংকও তাই অর্থনৈতিক জোট। এইবার দেখেন জোট ধারণার লিমিটেশনটা বেরিয়ে আসতেছে। যেটা দুনিয়ায় ইউনিক একটা অ্যাসেম্বল, সমিতি, হোয়াটএভার যাই বলেন না কেন আপনি, ইজ এ নিউ ফেনোমেনা। শুধু তাই না, আরো অনেক দিক আছে যে কারণে ইউনাইটেড নেশনটাকে আপনি জোট ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এমনিতেই ইউনাইটেড নেশনের বলতে গেলে প্রায় সব রাষ্ট্রে, এমন কোনো রাষ্ট্র নাই বোধহয় যে রাষ্ট্র যে ইউএন এর মেম্বার না। এটা দিয়েও বুঝতে পারেন তাহলে সবাই যার সদস্য হয়ে যায় সেটা আবার কেমন জোট? তাকে কি জোট দিয়ে ব্যাখ্যা করা যায়? এই প্রশ্ন উত্তর জানা নাই এদের কাছে। এদের এরাটা কারা? এদের ফাউন্ডেশন হলো বাইরের দিক থেকে দেখে এটা হিন্দুত্ববাদী, বাইরের দিক থেকে এরা মোদি বা ইন্ডিয়ান মোদিকে রিপ্রেজেন্ট করে, ইন্ডিয়ান মোদিকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য একটা প্রতিষ্ঠান। কিন্তু ফাউন্ডেশন, চিন্তা ভাবনার ফাউন্ডেশনটা হলো কমিউনিস্ট। ফলে কমিউনিস্টরা যেভাবে চিন্তা করতো ওই ছাপটা রয়ে গেছে। কমিউনিস্ট আজ পর্যন্ত বলতে পারে না এই প্রশ্নটার উত্তর, যে জাতিসংঘ কি তাইলে একটা রাজনৈতিক জোট? আরো স্পষ্ট করে বললে, আইএমএফ কি ধরনের সংগঠন? জোট। ঠিক একই সূত্রে তাইলে ব্রিক্স কি ধরনের সংগঠন? এই জন্য এটাও বলতে পারছে না তারা, এটাকেও ভাবতেছে একটা জোট। তাহলে জোটের বাইরে তার মাথার ভিতরে অন্য কোনো ধারণা নাই। এবং এই সমস্যাটার উৎস একেবারে তাদের নেতা জোসেফ স্টালিনের সমস্যা হলো এটা। জোসেফ স্টালিন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লড়ছে, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের, চার্চিলের, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের পাশাপাশি রুজভেল্ট মূল নেতা, তার দুই বগলে এই দুই নেতা থাকতো, এক বগলে চার্চিল আর এক বগলে রুজভেল্ট, স্টালিন। তবুও স্টালিন বুঝতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই জীবদ্দশায় যে এইটা জাতিসংঘটা কি ধরনের সংগঠন। এ হচ্ছে অরিজিনাল প্রবলেম। সেই কারণে তারা ব্রিক্সকে ভাবতেছে একটা জোট। তাহলে জোট বলতে আমরা যেরকম বোঝাই এরকম জোট না। যেমন আচ্ছা, জোটের আরেকটা প্রবলেম হচ্ছে যে জোট কি কখনো দুনিয়া কোন আইনে রুল হবে এরকম কি ঠিক করতে পারে? এরকম কোনো জোট কি আছে? দুনিয়া কিন্তু বলছে, শুধু জোটের মেম্বার না, সারা দুনিয়ায় কোন নিয়মে চলবে, আইন কানুন কি হবে, ধরেন অর্থনৈতিক নিয়ম কানুন কি হবে, যে ঠিক করতে পারে সে কি আর সাধারণ একটা জোট? জোট বলতে যেরকমটা বুঝাই, আসিয়ান যে অর্থে জোট, উত্তর হচ্ছে না। তাহলে এটাকে বুঝতে হবে কি করে? এটা বুঝতে হবে যেখান থেকে, সেটা হলো রাষ্ট্র কেমন, রাষ্ট্র একটা জোট। কেউ যদি বলে রাষ্ট্র হলো একটা জোট, কেমন লাগবে শুনতে? তাহলে স্টেট, স্টেট, STATE, এই রাষ্ট্রের ইংরেজি হলো স্টেট। তাহলে স্টেটের কনসেপ্টটা আসতেছে একটা ভূখণ্ড, ভূখণ্ডের মধ্যে সর্বোচ্চ পলিটিক্যাল প্রতিষ্ঠান, সব সিদ্ধান্ত সে নেয় অন বিহাফ অফ পাবলিক।
জনগণের পক্ষ থেকে। এটা জনগণের সংগঠন, কিন্তু মনে রাখেন, কারণ ততদিনে জনগণ ধারণাটা এসে গেছে। যেখানে জনগণ ধারণা নাই সেখানে স্টেট বলে কিচ্ছু নাই। এই জন্য আগের যা কিছু ছিল এগুলো সব হয় রাজতন্ত্র নাহলে সম্রাটতন্ত্র, এগুলোরই কিছু কিছু একটা ফল, এর বাইরে অন্য কিছু না। রাজতন্ত্র বা সম্রাটতন্ত্রের ভিতরে জনগণের ধারণা নাই। জনগণের ধারণা প্রথম যেখানে আসে সেটি হলো রাষ্ট্র। এ হচ্ছে বেসিক ফারাক। আগেকার কোনো কিছুকে রাষ্ট্র বলতে পারবেন না, কারণ আগেকার কোনো কিছুর ভিতরে কোনো দেশের ভিতরে, এই জন্য দেশ আর রাষ্ট্রের ফারাকটা বোঝেন। দেশ সবসময় আছে জানোবা, কিন্তু রাষ্ট্র সবসময় নাই। রাষ্ট্র তখন থেকে ওইটা রাষ্ট্র হয়েছে যখন থেকে বলা হচ্ছে এই শাসন ব্যবস্থাটা তৈরি করেছে জনগণ, অথরিটি হলো জনগণ, ক্ষমতা আসছে জনগণের কাছ থেকে, ক্ষমতার উৎস জনগণ, এই কথা যখন বলতে হচ্ছে তখন এটা রাষ্ট্র হয়ে গেছে। এখন আসেন, এই রাষ্ট্রের যেমন কিছু নিয়ম শৃঙ্খলা, সার্বভৌমত্ব, এইসব প্রশ্ন আছে। এইটা এইবার মনে করেন গ্লোবালি রাষ্ট্রগুলোরই নিয়ে একটা অ্যাসেম্বল হয়েছে, জমায়েত হয়েছে, এই যে ইউনাইটেড কিছু একটা হচ্ছে, সমবেত কিছু একটা, সমিতি কিছু একটা, আনন্দবাজারের ভাষায় রাষ্ট্রপুঞ্জ একটা হয়েছে মনে করেন, পুঞ্জীভূত রাষ্ট্র। ওই জিনিসটাও আবার তারও একটা আইন শৃঙ্খলা আছে, জাস্ট লাইক স্টেট। রাষ্ট্র যেরকম, রাষ্ট্রগুলো নিয়েও একবার একটা কিছু, যেটা রাষ্ট্রের মতনই একটা আইন শৃঙ্খলা আছে। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠান হলো জাতিসংঘ। ঠিক একই ধরনের অর্থনৈতিক বিষয়ক সেই প্রতিষ্ঠানটার নাম হলো আইএমএফ। দিন বদলে গেছে, বদলাতে বদলাতে এমন জায়গায় গেছে 45 সালের পর থেকে, 1945 সালের পর থেকে এটা আমেরিকান গ্লোবাল নেতৃত্বের একটা দুনিয়া হয়েছে। এটা হচ্ছে তার পলিটিক্যাল দিকটা, এই জন্য জাতিসংঘের জন্ম হচ্ছে। একই সঙ্গে এবার অর্থনৈতিক নিয়ম শৃঙ্খলা বানানোর জন্য যে মূল প্রতিষ্ঠানটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আইএমএফ। তাহলে আইএমএফ আর দেশের অর্থনৈতিক জোট, কতগুলো রাষ্ট্রের অর্থনৈতিক জোট না, এটা স্টুপিডিটি হবে। ঠিক যেরকম ভাবে ইউএন কেও বলা যাবে না এটা রাষ্ট্রগুলোর পলিটিক্যাল জোট, এটা বলা যাবে না, কারণ এটাও একটা গ্লোবাল স্টেট বলে এরকম একটা ধারণা হতে পারে, অনেকটা এরকম, অনেকটা, সবটা বললাম না কিন্তু। সো গ্লোবাল স্টেট বলতে যেরকম বোঝে গ্লোবাল ইকোনমিক প্রতিষ্ঠান, এই যে গ্লোবাল শব্দের অর্থ বোঝার চেষ্টা করেন এখন। তাহলে গ্লোবাল সিস্টেম, যত জিনিস না কিন্তু গ্লোবাল একটা সিস্টেম, রাষ্ট্র যেমন একটা সিস্টেম, ঠিক সেরকম ভাবে গ্লোবাল সিস্টেম একটা যদি কেউ বানায় তাহলে তার নাম হবে ইউএন। এখন আসেন, ইউএন আবার দাঁড়ায় আছে আমেরিকান নেতৃত্বে যে দুনিয়া গড়ে উঠছিল 45 সালে তার ভিত্তিতে। তাহলে এখন চীনের নেতৃত্বে যদি নতুন করে দুনিয়া হয় তাহলে অবশ্যই ইউএন আবার ঢেলে সাজানো হবে, ইনক্লুডিং তার সমস্ত আইন কানুন, নিয়ম কানুন, ঘোষণাপত্র, লক্ষ্য, আদর্শ, উৎস সব কিছু বদলাবে। ঠিক একই রকম ভাবে আইএমএফ এরও এই সমস্ত কিছু ম্যান্ডেট বলতে যা বুঝাই, মূল ঘোষণাপত্র, কি উদ্দেশ্য, এই সব কিছুতে বদল হবে আইএমএফ এরও। তাহলে 45 সালে তিনটা এই ধরনের গ্লোবাল ইনস্টিটিউশন তৈরি হয়েছিল, ইউএন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক। এখনকার সময় আসছে যেহেতু চীনের নেতৃত্বে দুনিয়া সাজাতে চাচ্ছে দুনিয়া নতুন করে, তাই এইবার আইএমএফ এর নতুন যে প্রতিষ্ঠানটা হবে সে অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এবং সেই সংগঠন নামই হলো ব্রিক্স। ব্রিক্স হচ্ছে সেই এক্সারসাইজটা, স্মল এক্সারসাইজটা, যেটা আগামী দিনে আইএমএফ এর জায়গা নিয়ে নেবে। নাম কি হবে এটা এখনো ফয়সালা হয় নাই। নাম কি পুরানো আইএমএফ রেখে দিবে আমরা জানি না, নাম কি আইএমএফ এর জায়গায় ব্রিক্স রেখে দিবে আমরা জানি না, নিউ আইএমএফ বলবে তাও জানি না, এগুলো এখনো ফয়সালা হয় নাই। কিন্তু তাহলে ব্রিক্সটা কি? ব্রিক্স হচ্ছে হবু আইএমএফ, ভেবে বললে কি বোঝা হয়। তাহলে ব্রিক্সকে ব্যাখ্যা করবেন কি অর্থনৈতিক জোট দিয়ে? হচ্ছে স্টুপিডিটি হবে। তারাই, কমিউনিস্টরাই এটাকে অর্থনৈতিক জোট বলে, যারা আইএমএফ কে অর্থনৈতিক জোট মনে করে, জাতিসংঘকেও রাজনৈতিক জোট মনে করে। এইটা হচ্ছে স্ট্যালিনিজমের প্রবলেম, স্ট্যালিন নিজেই এই জিনিসটা বোঝে না। সো এটা বলে নিতে হলে এই জন্য প্রথম আলোর এই লেখাটায়, আলিমুজ্জামানের এই লেখাটা এটা ধরে নিচ্ছে যে ব্রিক্স একটা অর্থনৈতিক জোট। তাহলে বুঝতে পারেন যে প্রথম আলো আমাদের দিক থেকে বাঁচাই দিছে এমন এমন পুরান গামার্কা যার এই ধরনের বেসিক প্রবলেম আছে, কমিউনিস্ট প্রবলেম গুলো আছে, স্ট্যালিনীয় প্রবলেম গুলো আছে, এমন লোককে দিয়ে তারা এগুলো লেখাইতে যাচ্ছে। লেখাইতে গিয়ে এই বেসিক ধারণাগুলো অস্পষ্ট থাকার কারণে তাদের লেখা একটা মেজর উইকনেস। তাদের মেজর উইকনেসের ফলাফলটা হবে এই যে ইন্ডিয়ান উইকনেসটা, ইন্ডিয়ান হেজিমনিটা উইক থেকে যাবে।
যেহেতু সে ব্যাখ্যা করতে পারবে না। দিনকে দিন প্রথম আলো ভীষণ অ্যাগ্রেসিভলি ইডিওলজিক্যাল ইনস্টিটিউশন, ইন্ডিয়ার ইডিওলজিক্যাল ইনস্টিটিউশন হয়ে উঠতে চাচ্ছে। খালি একটা কারণে পারে না, যেগুলো লোক দিয়ে এটা কারা করে, লেখায়, বক্তব্য দেয়, সেই লোকগুলাই এই জিনিসগুলো বুঝে না, যোগ্য না, এটা বাঁচাই দিছে। কিন্তু তবুও এই অত্যাচার তো বন্ধ হয় না। আজকে দেখি তাদের পত্রিকায় মতামত বললে আর একটা লেখা ছাপছে। আগে এই লোকের লেখা, লোকটার নাম হলো কাজী আলিমুজ্জামান, এই টাইপের কিছু একটা নাম হবে, নামটা হলো, হ্যাঁ কাজী আলিমুজ্জামান। কয়দিন আগে কে উনি সেটা খুব অস্পষ্ট, খুব পরিচয় নেই। আজকে থেকে দেখছি উনার পরিচয় দিচ্ছেন, উনি পত্রিকাটা, উনি নাকি ওদের ডেপুটি নিউজ এডিটর। কি সাংঘাতিক কথা, নিউজ এডিটর, বাবা যথেষ্ট ওজনদার নিয়োগ দিয়েছে বোঝা যাচ্ছে। ওকে, এটা প্রথম আলোর ইচ্ছা, সে কাকে নিয়োগ দিবে। কিন্তু কে নিয়ে লিখছেন উনি? একদিন নিউজ লিখতেন উনি, প্রথম আলোর স্টাইল হলো কোন একটা খবর যদি আল জাজিরা থেকে নিয়ে থাকে, আল জাজিরা শব্দটা কোন জায়গায় লেখা থাকবে, কিন্তু বলবেও না যেটা আল জাজিরা থেকে নেওয়া, না এরকম পরিষ্কার বাক্য লেখা যাবে না। সূত্র বলেছে, এই যে সূত্র বলেছে টাইপের নিউজ এখান থেকে বের করা যাচ্ছে না বাংলাদেশকে। তো এই লোক, এই আলিমুজ্জামান আগে লিখতো একসঙ্গে 4-5টা পত্রিকার নাম দিত, ধরেন সিএনএন, আল জাজিরা, রয়টার্স, নিচে 4-5টার নাম দিয়ে বলতেছে, দিয়ে ছেড়ে দিত। এর মধ্যে কোনটা কার কাছ থেকে নিছে কিছু বোঝার উপায় নেই। সেই লোক আজকে তো এই পরিচয় নিচের স্বমহিমায় এসে হাজির হয়েছে। কিন্তু তার সাবজেক্ট কি? তার সাবজেক্ট হচ্ছে ব্রিক্স। কেন বললাম যে এই পত্রিকাটা লেখালেখি করতেছে ইন্ডিয়ার হয়ে, ইন্ডিয়ার পক্ষে একটা জনমত, বাংলাদেশে একটা ডমিনেন্সি তৈরি করাটা এর কাজ। আর এই ধরনের একটা কুতুব পাইছে সে, যাকে দিয়ে এই কাজটা সে করাবে। এই হলো কাজী আলিমুজ্জামানের ব্যাকগ্রাউন্ড, যা বলতে চাই পরিচয় তার সম্পর্কে। শুরুতেই তিনি বলতেছে ইন্ডিয়াতে ব্রিক্স এর সম্মেলন হচ্ছে, ব্রিক্স এর নেতৃত্বে ভারত। দেখেন দেখেন কি কয়, চারিদিকে স্বার্থের সংঘাত। প্রথম কথা হলো এই যে ব্রিক্স এর নেতৃত্বে ভারত, এটা দিয়ে কি বুঝতে যাচ্ছেন? এই যে এতক্ষণ যেটা বললাম, ভারত মহান, মাইনাল, ভারতের ডমিনেন্সি বাংলাদেশের উপর আছে, তোমরা মাইনাল শেখ মুজিবের মতো, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, পরের বাক্যটা কি? প্রথম কয়েকটা প্যারা আমি লক্ষ্য করলাম ইন্টারেস্টিং, ভূরাজনীতি শব্দটা নাই, লেখা নেই। আমি তো ভাবলাম বাহ, একটা জ্ঞান বুদ্ধি আছে অন্তত, ভূরাজনীতি লেখা নেই। এমনকি একটা শব্দ ব্যবহার করছে, বিশ্ব রাজনীতি। আচ্ছা, বারে বাহ, কিন্তু মেলা হুশজ্ঞান হয়েছে। যদি আর একটু বেশি খুশি হইতাম যদি বিশ্ব কথাটা না বলতো। বিশ্ব কথাটা লিখছে গ্লোবাল শব্দের বাংলা করে। এটা হচ্ছে অনেক সময় বাংলা করলে বাংলাটাই বোঝা যায় না, ইংরেজিটা যত তাড়াতাড়ি বোঝা যায়। যেমন মনে করেন একটা চেয়ার, আপনি চেয়ার না বলে বললেন কেদারা, বলেন তো থেকে কজন মানুষ বুঝবে? কিন্তু কেদারা তো বাংলা শব্দ। এই জন্য সময়ে বাংলা শব্দটাই সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে যায়। ঠিক সেরকম বিশ্ব এলো এর একটা শব্দ। কারণ সংস্কৃত ভাষা বাংলা বলতে হবে কেন আমাকে? আর দুনিয়া বললে কি অসুবিধা? কমন ল্যাঙ্গুয়েজ, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ যতক্ষণ মেন স্ট্রিমে না আনবেন, ততদিন এই সমস্যা থাকতে থাকবে, ততদিন এই সংস্কৃত চেয়ে বসবে, ততদিন ইন্ডিয়ান ডমিনেন্সি, কালচারাল ডমিনেন্সি থাকবে। এনিওয়ে, তবু উনি যে বিশ্ব রাজনীতি লিখেছেন, ইংরেজি শব্দটাই বাংলায় লিখতে পারতেন, গয়লয় ওকার বয়াগাল ল, গ্লোবাল, অসুবিধা কি? গ্লোবাল রাজনীতি। এনিওয়ে, আস্তে আস্তে তবু বিশ্ব যে লিখছে এই জন্য উনাদের থ্যাংকস। না, 3 প্যারা পরে আবার ভূ রাজনীতি আইনে হালাইছে। আমি আগেই বলেছি যে ভূ রাজনীতির লেখে আমি তাকে মনে করি এই লোকটা এই শব্দটার অর্থ বুঝে না, এই জন্য যেটা সে বুঝে না ওটা বোঝানোর জন্য শব্দটা ইউজ করে, সেটা হলো ভূ রাজনীতি। আপনারা মানে করে দেখবেন যে এটা বোঝা যাচ্ছে। ওকে, একটু ভিতরে ঢুকি এখন। বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা, এইবার মনে হচ্ছে যে না, এটা না বুঝে বলে ফেলেছে। বিশ্ব রাজনীতির পুরনো সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। সে কি বুঝে বলছে? না, বুঝে বলছে না। আর একটা নতুন শব্দ ইউজ করছে, পশ্চিম এশিয়ার সংঘাত। আচ্ছা বলেন তো আমার দর্শক ভাইয়েরা, শ্রোতারা, পশ্চিম এশিয়ার সংঘাত মানে কোনটা কথা বলছে? বুঝছেন? পশ্চিম এশিয়া মানে ইন্ডিয়ার সাপেক্ষে পাকিস্তান থেকে শুরু হয় পশ্চিম। পশ্চিম এশিয়া মানে ইরানে
ইরান আর আমেরিকার যুদ্ধটাকে ওরা বলতেছে পশ্চিম এশিয়া। ইদানিং আর একটা ইউরোপের এক কুতুবরা দেখলাম মহিলারে কইতেছে মধ্যপ্রাচ্য বলা যাবে না, এটা ওয়েস্ট বলছে। তা আপনি কোন ওয়েস্টের লোক না? আমি তো সাদা সামনা দেখে বোঝাই যাচ্ছিল। তো মধ্যপ্রাচ্য বলা যাবে না। প্রাচ্য মানে কি? প্রাচ্য মানে এশিয়া। প্রাচ্য তো আপনাদেরই দেওয়া, ওরিয়েন্টাল। তবু তো অন্তত বুঝতে পারি এটা কি বুঝাচ্ছেন আপনি, পূর্ব পশ্চিম। তো কিছু বোঝা যাওয়ার মধ্যে থাকাটা বেটার না? তা আপনি সেটা বলেন না। সেখান থেকে আসছে পশ্চিম এশিয়া। কেন? পাকিস্তানের নাম নিতে মুখে কি আসে? আর ওটা কি ইরানের যুদ্ধটা কি পশ্চিম এশিয়ার যুদ্ধ? তখন তো নেতানিয়াহু আছে। আর আমেরিকা থাকে কেমনে? আমেরিকার নিজের সৈন্য, নিজের যুদ্ধ বিমান, নিজের যুদ্ধাস্ত্র নিয়ে আসে নাই। এরপরে এটা পশ্চিম এশিয়ার সংঘাত কেন বলতে হবে এটা? এই যে এইগুলো আচরণ দিয়ে বোঝা যাচ্ছে এটা ইন্ডিয়ান নমিনেস, ইন্ডিয়ান চোখ দিয়ে দেখা একটা খবর সে বলতে চাচ্ছে, কথা কিছু বলতে চাচ্ছে। এনিওয়ে, এগুলো বলে শেষ করা যাবে না। একদিকে বলতেছে, একদিকে যেমন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা, দেখেন ভূ রাজনীতি বলা নাই কিন্তু, বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ বাড়ছে। অন্যদিকে চীন, ভারত, রাশিয়া অন্যান্য উদীয়মান শক্তিদের নিজেদের প্রভাবের পরিসর বৃদ্ধি করার চেষ্টা করছে। আচ্ছা, এভাবে বললো কেন? কেন বললো না যে গ্লোবাল সংঘাতটা আমেরিকা বনাম চীনের মধ্যে? এটা বললে তো আর ইন্ডিয়া যে একটা রাইজিং পাওয়ার এটা বলা যাবে না। ইন্ডিয়াকে চীনের পাশাপাশি একটা শক্তি হিসেবে দেখাতে হবে না? বোঝা যাচ্ছে লোকটা কোথায় ধরা এবং কি কথা বলার জন্য এখানে আনা হয়েছে, কেন সে প্রথম নিয়োগ পাইছে। আরো আছে গবেষক অমিত রঞ্জন, কলকাতা মানে ইন্ডিয়ান বাঙালি, সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে চাকরি করেন। তিনি বলছেন ভারত এমন এক ব্রিক্সের নেতৃত্ব নিয়েছে। আচ্ছা, এই যে নেতৃত্ব নিয়েছে, এগুলো কি বকওয়াজ করার দরকার আছে ভাই? এটা রোটেশনাল একটা জোটের মধ্যে তো রোটেশনাল সভাপতিত্ব হয়, তাও আবার অনেক জোটের আছে 2 বছরে একবার হয়। এতে তবু তো বছর বছর বদলায়। তো ইন্ডিয়া হলো এখনকার সভাপতি, এটা নিয়ে বিরাট করে গলা চড়াই বলতে হবে কেন? এটা দুনিয়ার কে না জানে যে ব্রিক্স চাইনা সেন্ট্রিক একটা জোট। আচ্ছা, আসল কথায় চলে আসি এখন। মেলা এদিক সেদিক কথা বলতে, সোজা কথা বলি, ব্রিক্স কি আসলে? প্রায় শতভাগ মানুষ, আমি একাডেমিকদের কথা বলছি, যাদের নামের আগে পিছে ডক্টরেট আছে, আজও বলতে পারে না ব্রিক্স জিনিসটা কি। খায় না, মাথা দেয়। ফাইনালি কোথায় গিয়ে ধরা খায়? যখন বলে এটা একটা জোট। আচ্ছা, কিসের জোট? অর্থনৈতিক জোট। বিভিন্ন দেশের যেমন জোটবদ্ধ হয় এরকম, সার্ক যেমন একটা জোট, এরকমই আরেকটা জোটের নাম হলো ব্রিক্স, এরকম। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, ওয়ার্ল্ড ব্যাংকে একটা জোট, অর্থনৈতিক জোট। বিউদ হেলাই দিচ্ছে আপনাদেরকে। IMF কি একটা অর্থনৈতিক জোট? জাতিসংঘ কি একটা জোট? দেখেন, অনেক ভেবেচিন্তে উত্তর দিবেন কিন্তু। তাহলে আপনাদের জোটের ধারণা কি পরিমাণে ফালতু এটা এখান দিয়ে ধরা পড়বে। নিজেকে যে আমাকে বলার দরকার নাই, আমার কাছে লজ্জায় পড়ার দরকার নাই। আমাকে বলতে গিয়ে লজ্জায় পড়েন না, নিজে নিজে জিজ্ঞেস করেন নিজেকে, তাহলে জোট বলতে কি বুঝেন? এটা হুঁশ করে কথা বলে। আপনি যদি বলেন IMF একটা অর্থনৈতিক জোট, তাহলে যেমন হবে ব্রিক্স তেমন একটা অর্থনৈতিক জোট। এই কথা বললে একই বিপদ হবে। বেশিরভাগ আপনাদের ধারণা ব্রিক্স কি আপনি জানেন না আসলে। আপনার ধারণা ওটা বিমস্টেকের মতন কিংবা সার্কের মতন, আসিয়ানের মতন এটা একটা অর্থনৈতিক জোট। এটা একটা স্টুপিডিটি। একটু পড়াশোনা করেন, এর কেন সমস্যাটা হচ্ছে, এগুলো উল্টো পাল্টা করে ফেলতেছেন কেন? আপনি শব্দটা ইউজ করছেন, আলিমুজ্জামান আপনি ইউজ করছেন শব্দটা বিশ্ব ব্যবস্থা। হোয়াট ইজ দিস বিশ্ব ব্যবস্থা? আপনি অনেক কিছু নতুন শব্দ ইউজ করছেন, যেটা প্রথম আলোরই বামপন্থী যারা আছে, ধরেন নাম বলে দিই আমি, শওকত, যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড ছিল, এখন অন্য একটা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে তাকে। শওকতের চিন্তার তো এরকম না। শওকত পুরো কমিউনিস্ট জায়গা থেকে বলে এইসব কথাগুলো। বিশ্ব ব্যবস্থা শব্দ সে ইউজ করবে না, আপনি করতেছেন। বিশ্ব ব্যবস্থা মানে বুঝে বলছেন গ্লোবাল সিস্টেম বলতে যাচ্ছেন আপনি একটা। গ্লোবাল সিস্টেম মানে কি? গ্লোবাল সিস্টেম মানে একটা রাষ্ট্র যেমন একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন বলতে পারেন, একটা অর্ডার বলতে পারেন। অর্ডার মানে, অর্ডার হলো অনেকটা যেমন ল অ্যান্ড অর্ডার বলতে আপনি কি বুঝেন? রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার, রাষ্ট্র ইটসেলফ ইজ এ অর্ডার। একটা আইন শৃঙ্খলার ভিতর দিয়ে রাষ্ট্র খাড়া করা হয়েছে। সো পুলিশ ওটা ল অ্যান্ড অর্ডার, ঠিক সেরকম এটা হলো লোকাল রাষ্ট্রের অর্ডার। রাষ্ট্র মানেই একটা অর্ডার।
শৃঙ্খলা, আইন কানুন। ঠিক তেমনি গ্লোবাল অর্ডার বলে যদি কিছু একটা বোঝায়, এই অর্থে বিশ্ব ব্যবস্থা কথাটা সেখান থেকে আসে। সেই অর্থে ইউনাইটেড নেশনস এটা একটা গ্লোবাল অর্ডার। তফাৎ আছে এটা রাষ্ট্রের সঙ্গে। কোথায় ফারাক? আবার রাষ্ট্র যেমন সার্বভৌম, ইউএন সার্বভৌম না। কেন? সে আলাপ অন্য, এখানে করব না। তাহলে গ্লোবাল অর্ডার কথার অর্থ বুঝতে হবে তো আপনাকে। এবার গ্লোবাল অর্ডার যদি বুঝে থাকেন তাহলে এখন ফারাক করেন। গ্লোবাল অর্ডারের একটা চিহ্ন হলো ইউনাইটেড নেশনস। তাহলে আইএমএফ কি? এই হলো আরেকটা। গ্লোবাল অর্ডারের অর্থনৈতিক দিকটা কন্ট্রোল করে যে, সেই কন্ট্রোলিং প্রতিষ্ঠান হলো আইএমএফ। তারই আরেকটা লোন পাওয়ার ব্যবস্থা, কম সুদের লোন পাওয়ার ব্যবস্থা করার সংগঠনটা হলো, এটাও গ্লোবাল অর্ডারটাকে যে দাঁড় করেছে। এই তিনটা প্রতিষ্ঠান দিয়ে 45 পরে 1945 সালের পরে একটা গ্লোবাল অর্ডার চালু করেছিল। আপনি একাডেমিকদের, ওয়েস্টার্ন একাডেমিকদের লেখা খেয়াল করবেন, খুব কম একাডেমিকে পাবেন এই গ্লোবাল অর্ডার শব্দটা ব্যবহার করবে। যারা ব্যবহার করে না এরা সবাই স্টুপিড ধরে নিতে পারেন। খুব বেছে বেছে যারা কথা বলে তারা বুঝে যে অর্ডার জিনিসটা কত দূর উঁচা জিনিস, কত রুট, যে হিস্ট্রিটা জানে, 45 এর হিস্ট্রিটা জানে, কেন 45 এ একটা গ্লোবাল অর্ডার তৈরি হয়েছিল, এটা যে জানে, বলতে পারে, সেই বলবে একটা ওয়ার্ল্ড অর্ডার। আমি নিশ্চিত আপনি এটা বুঝে বলেন না, কিন্তু আপনি যে শব্দটা ইউজ করছেন এই জন্য থ্যাংকস আপনাকে। এটাও কেউ করে না। আমাদের কাছে সবাই তো কমিউনিস্ট সব জানতা, শকতরা এটা ব্যবহার করবে না। কিন্তু শকতরা মনে করে, শকত ইদানিং সরে আসতেছে, শকত ইদানিং লেখা শুরু করছে ইয়ে নিয়ে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ নিয়ে, কিন্তু ঘাপলা একটাই, ও ধরে নিচ্ছে এটা একটা জোট। প্রথম সমস্যা আপনার মতন আলিমুজ্জামান, আপনার মতনই সমস্যা, এটা একটা অর্থনৈতিক জোট, এই হলো সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এরা হলো সুদখোর সংগঠন। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সুদখোর সংগঠন, সুদ খাইতে আইছে টাকা দাঁড় দিয়া। এই দুটাই একেবারে স্টুপিড একটা চিন্তা, বাস্তবতা সম্পর্কে যার কোনো ধারণা নেই। এনিওয়ে, এই ধরনের চিন্তায় ভর্তি এটা। এবং এগুলো যে বুঝাবুঝির ক্ষেত্রে আপনার কোন ধরনের, আপনি প্রাইমারি পর্যায়েটাই পেলেন নেই আলিমুজ্জামান, এইটা আপনার লেখার প্রত্যেকটি ছাত্রে প্রমাণিত। এর উপরে আপনি আবার কান্দে নিয়ে আইছেন আপনি ইন্ডিয়াকে এখানে এস্টাবলিশ করবেন। আচ্ছা, ইন্ডিয়া যেখানে এস্টাবলিশ করা যাবে না, জোর করে আপনি করতে পারবেন না তো। একটা কথা বলে লিখে রাখতে পারেন, ইন্ডিয়া তখনই নিজেকে এটা মনে করে, ইন্ডিয়ার এগুলো ভাব ছাড়া কিছুই না, সে খুব ভালো জানে এটা ভাব। 2007 সালে আমেরিকা যদি ভুল না করে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে না দিত, তুলে দিয়ে চীন ঠেকানোর কাজে তাকে ব্যবহার করা যাবে এটা মনে না করতো, তাহলে আপনাকে যে ইন্ডিয়ায় নিয়োগটা দিচ্ছে এটা আপনি দিত না আপনাকে, আপনিও বলতে পারতেন না যে ইন্ডিয়া একটা প্রতিদ্বন্দ্বী চীনের। আপনি কথাই বুঝেন নাই তো। মূল কথাটা খেয়াল রাখেন, কোন দেশ, কোন রাষ্ট্র যখন নিজেই কম সুদের ঋণের গ্রাহক, তখন সে তো গ্লোবাল লিডার প্রশ্নই আসে না, অর্থনৈতিক লিডারও না আসে। একদম ফ্যাক্স দিয়ে উদাহরণ দিই আপনাকে আমি, চীনও নিজে সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন নিচ্ছে কবে জানেন? 99 সালে, 1999, না অনেক আগেই না নিয়েও চলত। 99 সালে তবু একটা নিচ্ছে, কিসের জন্য? এই অরুণাচলকে কেন্দ্র করে, অরুণাচলের রাস্তাঘাটে তার মিলিটারি যানবাহন গুলো যেন বর্ডার এলাকায় স্মুথলি রান করতে পারে, এইটাকে অরুণাচলের উন্নয়নের কথা বলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন নিচ্ছিল। এইটাই লাস্ট ওয়ার্ল্ড ব্যাংকের লোন। আর চীনের এই ওয়ার্ল্ড ব্যাংকের লোন নেওয়ার দরকার পড়ে নাই কবে থেকে, ওইটা স্টাডি করেন ভালো করে। 1990 থেকে 2010, এই যে ডাবল ডিজিটের চীনা উত্থান, ওইটাই চীনকে উঠে দিচ্ছে। তাও 2010 পর্যন্ত লাগে নাই, 7 সালে গ্লোবাল মন্দা দেখা দিচ্ছিল। ওই মন্দার কারণে 7-এর পর থেকেই এটা কমতে থাকে, 7-8-এ নেমে আসে, 14 পর্যন্ত উঠে গেছিল যেটা, সেটা 7-8-এ চলে যায়। একটা দেশ যখন 10 বছর 14% জিডিপিতে রান করে, ওর গ্লোবাল নেতা হওয়াটা জাস্ট ক্ষণিকের সময় মাত্র। এই দিকগুলো যতক্ষণ স্টাডি না করবেন ততক্ষণ গ্লোবাল এই সিস্টেম, গ্লোবাল কে অর্থনীতির নেতা হইতেছে, কে পারবে না, এই জিনিসগুলো বুঝবেন না। ততদিন ইন্ডিয়াকে চীনের পাশের একটা শক্তি হিসেবে দেখাতে চাইলে আপনি একটা স্টুপিডি হবেন, আসলে দালাল হবেন, একটা কম পয়সার দালাল। এবং নিজেদের একাডেমিক গুণ আপনাকে তো পরে, ইন্ডিয়াই তো শেষ কথা না, প্রথম আলোই শেষ কথা না আপনার জীবনে, অর্থ কিছু করতে হবে, কিছুই করতে পারবেন না, এই যে দাগ লেগে যাবে এই কারণে।
তাহলে আপনি চাইলে ইন্ডিয়াকে বড় কিছু দেখাতে পারবেন না। যে কথা বলতে গেছিলাম অন্য জায়গায় চলে গেছি। আগামী দিনে ইন্ডিয়া যেটা হবে, মোদির ইন্ডিয়া যেখানে যাবে, ও এখনো ভরসা করে বসে আছে, প্রতিদিন একবার করে দেবতার কাছে পূজা করে। আহা, দেবতা আরেকবার আমেরিকান প্রেসিডেন্টের কাছে একটু মন ভরে দাও, তারা যেন আরেকবার আমাকে অ্যাসাইনমেন্ট দেয়, আরেকবার যেন ওদের খেদমতে লেগে আমি একটা গ্লোবাল শক্তি হিসেবে নিজেকে ভাবসাব দেখাতে পারি। আমি তো গ্লোবাল শক্তি না, আমি জানি গ্লোবাল শক্তি আমার পক্ষে হওয়া সম্ভব না। দিনকে দিন ইন্ডিয়ান ইকোনমি কোথায় বাড়বে, কোথায় এটা আরো কমতেছে, এবং কমাটাই স্বাভাবিক, কিছু করার নাই, বিকজ এটা ন্যাশনালিস্ট ইকোনমি। ও তো এখন পর্যন্ত ন্যাশনালিজম ছাড়ে নাই। গ্লোবাল মানে ইকোনমিক ন্যাশনালিজমের কোন দেশ কখনো গ্লোবাল লিডার হতে পারবে না। এটি তো এখনো রিয়েলাইজই করে না ইন্ডিয়া, এটা অরিজিনাল প্রবলেম। কেন আসিয়ানে ঢুকে বেরিয়ে আসলো, ওটা স্টাডি করেন, তাহলে বুঝবেন। আগে গ্লোবাল ইকোনমি বুঝেন, দেন বাকি সবকিছু ইজিলি একদম ঝটপট বুঝে যাবেন। এটা আপনি চাইলে ইন্ডিয়াকে মহান বানাইতে পারবেন না, আপনি চাইলে ইন্ডিয়ান দালাল দিতে পারবেন না, আপনি চাইলে ইন্ডিয়ার পক্ষে এরকম ভারী ভারী আর্টিকেল লিখতে পারবেন না, দু চারটে কথা দিয়ে ইন্ডিয়াকে মহান বানিয়ে দিতে পারবেন না। যে কথা আবার বলছেন, বারে বারে প্রসঙ্গ বদলে যাচ্ছে, ইন্ডিয়ার বিশেষ করে মোদির এখনো একমাত্র দোয়া, ভগবানের কাছে দোয়া চাওয়া, যে আমাকে আরেকবার আমেরিকান প্রেসিডেন্টের সাথে মিলাই দাও, আমরা যেন এক হইতে পারি, অন্তত ভাবসাব যেন দেখাইতে পারি, এটা এক করে দাও। কিন্তু বাস্তবতা হচ্ছে যত দিন যাচ্ছে ততই ইন্ডিয়ার সাথে আমেরিকার কোনো সম্পর্ক হবে না। কারণ অরিজিনালি ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক না হওয়ারই কথা। আমেরিকান কোর ইন্টারেস্ট হলো এশিয়াতে তার একটা 7 ফ্লিট রাখা, যেটা ইন্ডিয়ার সাথে একেবারে অপোজিট। এইটা পার হতে পারবেন না। এইটাকে পাশ কাটায় সরে রেখে এই যে 20 বছর আপনাকে সুবিধা দিচ্ছে, এই সুবিধাটা আপনি খাইতে পারেন নাই ঠিক মতন। তাও 16 সালের পর থেকে এটা কেড়ে নিচ্ছে। তাও আপনাকে কোয়াড বলে পাশে রাখছিল স্ট্র্যাটেজিক বন্ধু হিসাবে। এইটাও এই ট্রাম্প এবার আসার পর ওটাও চলে গেছে, এবং এটা কখনো ফিরে আসবে না। তাহলে এই জন্য কি হবে শেষে, ইন্ডিয়া ব্রিক্স এর মেম্বার হয়ে গেছে ইন্ডিয়া চায়না রাখছে বলে। আগামী দিনে ব্রিক্সে কি হবে না হবে সম্পূর্ণটা চায়নার উপর নির্ভর করে। এটা মোটেও অসম্ভব না আপনাকে বাইট করে দিবে হয়তো আপনার আচরণের জন্য। এটা যদি দেখতে পাই আমি অবাক হব না। কারণ আপনারা দুই তাল করবেন, আবার ওই ফাঁকে একটু যদি ইন্ডিয়ান প্রেসিডেন্ট একটু ইঙ্গিত দেয়, অজিত দোভালের সাথে সার্জিস গোরের আলাপ হয়েছে, এটা দেখে আপনার মনে নিশ্চয়ই আবার ভরপুর হয়েছে, এই তো হয়ে যাচ্ছে আমেরিকার সাথে আপনার সম্পর্ক। এই সম্পর্কের লোভে তো আপনি চায়নার হাত ছেড়ে দিবেন। এই জন্য আপনাদের ব্রিক্স এর ভিতরেও ভালো একটা জায়গা হবে না। এগুলো সব দিকে বাদ পড়ে যেতে পারে আমরা যে কোনো মুহূর্তে, এই টেন্ডেন্সির কারণে। যেহেতু সে মনে করে যে ইন্ডিয়ার যদি আমেরিকার হাত ধরে রাখতে পারে, তাহলে তো সে চীনকে ছাড়া চলে যেতে পারে। অ্যাবসার্ড, এটা অসম্ভব কল্পনা, এটা একটা। এই কারণে চীনের ভিতরেও, এই ব্রিক্স এর ভিতরেও আমেরিকা, চায়না, সরি, ব্রিক্স এর ভিতরেও ইন্ডিয়া কখনোই নিজের অবস্থান ভালো করতে পারবে না। ব্রিক্স এর নেতৃত্বে ইন্ডিয়া সেক্ষেত্রে বলে যে শুরু করছে, এটা কি পরিমাণ এটা বকওয়াজি, তেলানি, এরকম বুঝছেন। আপনি এই স্টাডির সমস্ত বেসিক সব ধারণাগুলো আনলেন না, বোকা বোকা চিন্তা দিয়ে এগুলো বোঝার চেষ্টা করেছেন আপনি। এই জন্য এটা দিয়ে কখনোই বোঝাতে হবে না, এটা দিয়ে বড় জোর আর বাংলাদেশের আধিপত্য তো প্রশ্নই আসে না। বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য আর জীবনেও ফিরবে না। এই তারেকি যদি ভুল করে ভারসাম্যের কথা বলে কিছু যদি পাপিসলায়, তাহলে হয়তো হইতে পারে এবারের মতন। সেক্ষেত্রে ধরে রাখেন 6 মাসের মধ্যে তারেক সরকার পড়ে যাবে। বাংলাদেশ যে জায়গায় উঠে গেছে, আপনি বাংলাদেশকে আর ফিরাতে পারবেন না। এটা স্ট্রেট কাটেড, এখন ডেস্টিনেশন তৈরি হয়ে গেছে চীনের সাথে। চীনই একমাত্র চীন, এই যে এখনো যতটুকু এদিক ওদিক সময় যাচ্ছে বলে একটু সম্পর্ক আছে বলে ইঙ্গিত দিচ্ছে, এরপরে এমন একটা সময় আসবে যখন এটুকু ইঙ্গিত দেওয়ার সময় নেই, স্ট্রেট উঠে যেতে হবে। উদাহরণটা নিবেন, কম্বোডিয়া চিনেন না আপনার, এই যে উদাহরণ দিলে বুঝবেন না আবার। এখনকার কম্বোডিয়া দেখেন তাহলে বুঝবেন বাংলাদেশটা কি হইতে হবে। বলতেছিলাম এই আলিমুজ্জামানের সাহস দেখেন, সে ইন্ডিয়াকে বুদ্ধি দিতেছে ভারসাম্য রাখতে হবে ব্রিক্স এর ভিতরে ঢুকে। ওই যে এতক্ষণ যেটা বললাম, আমেরিকার দিকে কান্নি রাখতে হবে, চীনের দিকে থাকতে হবে। এই ভারসাম্যের কারণে ওরা ব্রিক্স থেকে বের করে দেবে আপনাকে। আচ্ছা, এই আলাপটা তো করাই হয় না, ব্রিক্সে বাকি যারা আছে আপনি অরিজিনাল 4-5টা যদি দেশ থেকে না, এরা কারা? কোন দেশের কোন ইন্ডাস্ট্রিয়াল ভিত্তি নেই। মানে রাশিয়া কি, এটা মাটির নিচে তেল আর গ্যাস উঠায় বেচে খায়, এটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ালা দেশ?
এর কোনো সক্ষমতা আছে? হ্যাঁ, অস্ত্রের সক্ষমতা ছিল এককালে, ওটাই ধরে রাখছে। এরপরে আসেন দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, এও তাই। মাটির নিচে দামি দামি মিনারেলস আছে, এটা তুলে আর বেচে। অর্থনীতির ভিত্তি নেই। অর্থনীতির ভিত্তি থাকলে যে শ্রমিক বস্তিতে থাকে তার বেতন হলো $1,500 থেকে $2,000 মাসে, থাকে বস্তিতে। বুঝেন না এবার? আর কে আছে? এরপর আছে ব্রাজিল, এটা উঠতি। হ্যাঁ, ইয়ের চেয়ে বেটার, দক্ষিণ আমেরিকার মধ্যে বেটার তুলনামূলক আর সব দেশের চেয়ে, কিন্তু এমন কোনো বড় না। ওই মাঝখান দিয়ে মেলা গম হয় বলে গম দিয়ে তেল বানায়, ডিজেল বানাইছে। চিন্তা করে, দুদিন পরে বুঝছে যে আত্মঘাতী এটা। পুরা ব্রাজিলের রাজধানী শহরের বাস চলতো এই গম থেকে তেল বানানো, ওই ডিজেল দিয়ে। পরে দুদিন বাদে এটা আবার পুশ হয়ে গেছে। তাহলে কি হলো এটা? BRICS, একটা দেশ আছে বলেন যার কোনো অর্থনীতি ভিত্তি আছে? সে তুলনীয় কোনো দেশ নেই। এটা কোত্থেকে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল আমেরিকানদের বোকামির কারণে, ভুলের কারণে। তারা মালিকানা বেড়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকে, IMF এর, এটা হতে দিতে চায় নাই। আর এই সুযোগে ওয়াল স্ট্রিট তারা বুদ্ধি দিচ্ছে যে আপনি নিজে একটা করেন। ওই যে ব্রিক্সটা আসলে কি? ব্রিক্স হচ্ছে প্যারালাল টু IMF। আগামী দিনের IMF-টার নাম হচ্ছে ব্রিক্স। এইটাই জানেন না আপনারা। যে কেন জানেন না? যেহেতু IMF কি তাও জানেন না আপনারা, এই জন্য ব্রিক্স কি তাও বলতে পারছেন না। বলেন অর্থনৈতিক জোট এটা, আবার বলেন এটা হলো সুদখোর। এই যে বেসিক ধারণাগুলো আপনাদের নাই, এই জন্য আপনারা এইসব দুনফুন দিয়া ভারসাম্য করার কথা বললা ইন্ডিয়াকে গেলে পরামর্শ দেবে। এইসব পরামর্শ ইন্ডিয়ার রয়ের কি কম আছে নাকি? তাদের পরামর্শ দেওয়ার ORF কি কম আছে? লাস্ট বাক্য একটা দিচ্ছে, এটা আরো স্টুপিড। ব্রিক্স কে পশ্চিমা জোট মনে করাটা ঠিক হবে না। আচ্ছা, ব্রিক্স এর ভিতরে পশ্চিমা দেশ কোনটা আছে মেম্বার? রাশিয়া। এইবার তো বোঝা যাচ্ছে যে আপনি কমিউনিস্ট ছিলেন না। আলিমুজ্জামান, আপনি কি কমিউনিস্ট ছিলেন? থাকলে তো এই কথা বলার কথা না। পূর্ব ইউরোপ আর পশ্চিম ইউরোপের পরিষ্কার ভাগ, এটা জানেন? পশ্চিম ইউরোপ কখনোই পূর্ব ইউরোপকে ইউরোপ মনে করে না। পূর্ব ইউরোপ মানে হলো, প্রথম সমস্যা ছিল সেকালের সমস্যা হলো একটা অর্থোডক্স খ্রিস্টান, আর পুরা পশ্চিমা ইউরোপ হলো ক্যাথলিক। অরিজিনাল প্রবলেম। মানে যখন আপনার রিপাবলিক আসে নাই, রিপাবলিকের ধারণা আসে নাই, 1600 সালের আগেকার কাহিনী এগুলা, তখন থেকেই তো এটা পান। 16 সালের পরে কি হইলো? এবার সোভিয়েত বিপ্লবের পরে, 1917-এর পরে, এরপরে তো হয়ে গেল ওটা কমিউনিস্ট। তার সবচেয়ে জলজান্ত প্রমাণ হলো জার্মানি। জার্মানি অর্ধেকটা কেটে নিয়ে গেছে, এটা ইস্ট ইউরোপ, ইস্ট জার্মানি বলে, ওটা সোভিয়েত ব্লকের অংশ। তো ফলে ব্লক হিসেবেও তো ইস্ট ইউরোপ ওয়েস্ট ইউরোপ কখনো একটা। যদিও দেখেন ককেশীয় বললে ওয়েস্ট ইস্ট ইউরোপ হবে, ককেশীয় বেশি, কিন্তু তবুও পশ্চিমা বলতে আসলে পশ্চিম ইউরোপই বোঝায়। হাউলা জাউলা করেন না। কাজে রাশিয়া ইউরোপকে রিপ্রেজেন্ট করে না, এগুলো অন্তত বুঝেন। তাহলে ইউরোপ কি না, ইউরোপকে করবেন না হ্যাঁ করবেন, এইগুলো ফাড়াই কিন্তু এখন আপনার পরিষ্কার হয়নি। থ্যাংক ইউ।